আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। রোববার থেকে উত্তরের 9 জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। অতীতের আপোষকারীরাই এখন বিএনপির প্রতিপক্ষ বললেন আমির খসরু। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। নির্বাচন পাতানো হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশ বললেন জামায়াত নেতা ডক্টর তাহের। ভোটে লাইনচ্যুত ট্রেন ফিরবে লাইনে মন্তব্য ইসি সানাউল্লাহর। ভোটের 30 ঘণ্টা পরও পাওয়া যায়নি যোগসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল। 24 কেন্দ্রে ভিপি পদে শিবির ও ছাত্রদল প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই। ভারতে না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ উপদেষ্টার। আইসিসিকে ফের চিঠি দেবে বিসিবি। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। এলপি গ্যাস নিয়ে নৈরাজ্য চরমে। বিইআরসি মূল্য বেঁধে দেয়া মূল্য মানছে না কেউ। যমুনার অনুসন্ধানে ধরা পড়ল কোম্পানি ডিস্ট্রিবিউটরের কারসাজি। আমি নিজে আইছি 1700 টাকা হাঁটছি, ওই যে ভাই ছিল আমার কাছে গ্যাস নাই, আমি কাছে একটা গ্যাস দেন, একটা রেস্টুরেন্ট চালাই। আমি সবার কাছে ক্ষমা চাই যাতে আমরা সব ডিস্ট্রিবিউটররা বেশি দামে বেচবো না। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ভারতের দিল্লিতে উচ্ছেদ কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা। মসজিদের জমিতে ভাঙচুরের অভিযোগ। সংঘর্ষে আহত অন্তত 5। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ইশরাত জাহান। 11 জানুয়ারি থেকে উত্তরাঞ্চলের 9 জেলায় সফর শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। এদিকে বুধবার দলের গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তারেক রহমান। গণ অধিকার পরিষদ ও ঢাকা 17 আসনের নেতাকর্মীদের নিয়ে আলাদাভাবে মতবিনিময় সভা করেছেন তিনি। তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শোক সপ্তাহ পালন শেষে এবার নির্বাচনী কাজে পুরোপুরি মনোযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। প্রচার শুরু হওয়ার আগে উত্তরাঞ্চলের পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া সহ 9 জেলায় যাচ্ছেন তিনি। 4 দিনে সেই সফর শুরু হবে 11 জানুয়ারি টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মাধ্যমে। তার আগে বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছেন তারেক রহমান। বুধবার বিকেলে গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে they don't express any views. It is an internal matter. They are ready to work with the next elected government of Bangladesh. এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল। এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে আসেন গণ অধিকার পরিষদের সাবেক ও বর্তমান নেতারা। পাশাপাশি ঢাকা 17 আসনের থানাভিত্তিক নেতাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা করবেন এবং প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন। বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও, সেটা আমরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। এদিন বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা মীর আরশাদুল হক। তাকে বিএনপিতে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময়ে আপোষ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একমাত্র বেগম খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন,
কোনো শক্তি আর বিরাজনীতিকরণ করতে পারবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল এবং শোক সভার আয়োজন করে জিয়া পরিষদ। আয়োজনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপি নেতাকর্মীরা ভীষণ সাহসী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তাদের মন্তব্য ১/১১-এর পক্ষে ছিল, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে ৩১ দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইশতেহার তৈরি হবে। সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেক বেশি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট, যাতে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, ২০০৮-এর জাতীয় নির্বাচন ছিল পাতানো, দেশে আর বিরাজনীতিকরণ সম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত বহুভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। যারা বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে বলেও জানান আলোচকরা। যে দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গিয়েছেন, সেই পথকে অনুসরণ করে আমাদের চলতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দলীয় বিবেচনায় ডিসি এসপি নিয়োগ হয়েছে এমন অভিযোগ এনে জামায়াতে ইসলামী দাবি করেছে। মনোনয়নপত্র যাচাইয়ে এর প্রতিফলন দেখা গেছে। বিকেলে সিইসির সাথে জামায়াতের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এমন মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে সকালে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত ৩টি নির্বাচনের ক্ষতি সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান। এদিকে আপিলের তৃতীয় দিনে মনোনয়নের বৈধতা পেতে আবেদন পড়েছে ১৩১টি। বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন যায় জামাতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, সেগুলো আমরা আপিল করব প্রপার ওয়েতে, নিয়ম অনুসারে। নায়েবে আমির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনও হয়নি বলেও দাবি করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আচরণে সরকার ও ইসির সমতা নিশ্চিত করা উচিত। দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসি এসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসি এসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সকালে আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFEDর একটি প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফিরিয়ে চালু করার মিশন। ভোটের সময় মানসম্মত পর্যবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। জানান, নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করবে ইসি। আমাদের জন্য ২০২৬-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদনের তৃতীয় দিন ছিল বুধবার। প্রশাসনের অসহযোগিতা, পক্ষপাতদুষ্ট মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা। শনাক্তকারী, ওনার নাম, ঠিকানা এবং স্বাক্ষর ছিল না, যার কারণে আমার নমিনেশনটা বাতিল হয়েছে। তো আমি নির্বাচন কমিশনের বরাবর আপিল করেছি। তার হলফনামাই সঠিক না, সে কীভাবে বৈধ ঘোষণা করলো, এটার প্রতিবাদে আমি এখানে আপিল করতে এসেছি। কিন্তু আমাকে এখন এইখান থেকে বলা হয়েছে, যদি আপনি এটার সার্টিফাইড কপি না আনেন তাহলে আপনার আপিল বৈধভাবে গণ্য হবে না। আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হোক, যাতে লেভেল ফিল্ডটা সুন্দর হয়, মানুষ উৎসবমুখর পরিবেশে আসতে পারে। ইসিতে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল নেওয়া হবে শুক্রবার পর্যন্ত। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
ত্রয়োদশ সংসদ নির্বাচন আর গণভোট ঘিরে 7 দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। 12 ফেব্রুয়ারির ভোট ঘিরে চলমান মোতায়েনের পাশাপাশি ভোট কেন্দ্রিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের নির্বাচনে ভোটার 13.5 কোটি, 300 আসনে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 2,60,000-এর মতো ভোট কক্ষ থাকবে। তফসিল ঘোষণার আগে 2 দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি। এরপর এই আইনশৃঙ্খলা বিষয়ক এই পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে, ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা। সিরডাপ মিলনায়তনে গণভোট বিষয়ক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেছেন আলোচকরা। সুশাসনের জন্য নাগরিক সুজনের আলোচনায় সরকারের সীমাবদ্ধতা উল্লেখ করে এখনই নির্বাচন কমিশনকে গণভোটের প্রচারণায় মাঠে নামার তাগিদ দেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দল দ্বিমত করেছে, এটাও সুস্পষ্টভাবে লেখা আছে এই জুলাই জাতীয় সংসদে। 36 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ রায় দেবে 2টি ব্যালটে। সাদা ব্যালটে সংসদে জনপ্রতিনিধি নির্বাচন আর গোলাপি রঙের ব্যালটে ভোট হবে সংস্কারের পক্ষে বিপক্ষে। গণভোটে সংবিধান সংস্কারের 48টি প্রস্তাব থাকবে 4 ভাগে, তবে ভোটারদের বেছে নিতে হবে একটি উত্তর, হ্যাঁ অথবা না। বুধবার সুজনের আয়োজনে গণভোট কি ও কেন বিষয়ক আলোচনায় অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। নির্বাচনের দিন এগিয়ে আসলেও গণভোট নিয়ে সাধারণের মনে এখনো অনেক প্রশ্ন। রাজনৈতিক দলগুলো সরাসরি গ্রহণ করে নাই, নোট অফ ডিসেন্ট দিয়েছে বা দেয়নি। হ্যাঁ, তো এগুলো জনগণ চায় কিনা? আমরা যারা সচেতন মনে করি গণভোট আমাদের জন্য অত্যন্ত জরুরি। হ্যাঁ ভোট দেওয়া। আমার সকিনা আপা শ্রদ্ধ, উনি লেখাপড়া জানেন না, তার কাছে এই খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? রাজনৈতিক দলগুলোকে তাদের সংস্কার ভাবনা স্পষ্ট করার তাগিদ দেন ডক্টর বদিউল আলম মজুমদার। দলগুলোকে একটা অবস্থান নিতে হবে, তারা হার পক্ষে না এর পক্ষে, যাতে কোন দল কোন সংস্কার বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেবে এবং কোন দল সংস্কারের ব্যাপারে আন্তরিক বা জনগণ তা সুস্পষ্টভাবে বুঝতে পারবে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। যদি এবারের গণভোট বিজয়ী না হয়, হ্যাঁ জয়যুক্ত না হয়, হবে না, বাট আমি বলছি যদি না হয়, তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। কারণ এই গণভোটটার আয়োজনই করা হয়েছে যে বিষয়বস্তু নিয়ে, এটা তৈরি করা হয়েছে ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর জন্য। নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে বিতাড়িতদের অপপ্রচার রুখতে হবে। গণভোটের প্রচারণার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। শুধু ভোটটা করানো নয়, তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিককে বলা, কারণ এই গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে, ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। কিন্তু ইলেকশন কমিশন না করে যদি এটা শুধু সরকার করতে যায়, তখন অনেক কথা উঠবে যে কার দলে কার পক্ষে আমরা কি করছি। ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি, যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। গণভোটে বৈধতা না পেলে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও মত দেন আলোচকরা। আমরা মনে রাখতে হবে যে আমাদেরও কর্তব্য আছে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পাঠানো ইমেইলের জবাব পেয়েছে বিসিবি, যেখানে বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ এবং নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি, যেখানে বলা হয়েছে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। পাশাপাশি টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো আর যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। তবে বোর্ডকে আলটিমেটাম দেওয়ার খবরকে অসত্য দাবি করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অনড় বোর্ড। ভারতে টি-20 বিশ্বকাপ খেলার পরিস্থিতি নেই, আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবির সঙ্গে সভা শেষে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন আইসিসির সঙ্গে তারা আবারও সভায় বসবেন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন তারা এখনও তাদের সিদ্ধান্তে অনড়। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাল্টা মেইল করেছে আইসিসি। বিসিবির দাবি গুরুত্বের সাথেই দেখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আবারও সরকারের শরণাপন্ন বিসিবি। বুধবার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি কর্তারা। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের অভিভাবক এখনও তার আগের ভাবনায় অবিচল। খেলতে যাওয়ার জন্য ভারত কোনো নিরাপদ জায়গা নয়। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৈঠক শেষে ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন নিরাপত্তা ইস্যুকে পাশ কাটানোর সুযোগ নেই। কেবল ক্রিকেটাররাই নন, বিশ্বকাপ দেখতে যেসব দর্শক কিংবা স্পন্সররা যাবেন, ম্যাচ কাভার করতে যেসব গণমাধ্যম কর্মীরা ভারতে অবস্থান করবেন, তাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত বোর্ড। যেমন একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। পুরো বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা হচ্ছে জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন তারা এখনো আশাবাদী, কিন্তু পরিস্থিতি অনুকূলে না আসলে বিশ্বকাপ খেলা নাও হতে পারে। তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি সভাপতি। একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। আমরা আমাদের ব্যাপারে অনড়। বিসিবি সভাপতির দাবি, আইসিসির সাথে এখনো চিঠি চালাচালি চলছে। বিকল্প ভেন্যু কি হতে পারে তা নিয়ে এখনো কথা হয়নি। আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু। থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২৭ ঘণ্টা পরও চলছে গণনা। ঘোষণা করা হয়েছে ৩৩টি কেন্দ্রের ফলাফল। চলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভিপি পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম এখন পর্যন্ত পেয়েছেন ৪,৩১৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব এখন পর্যন্ত পেয়েছেন ৩,৬৬২ ভোট। জিএস পদে এগিয়ে শিবিরের আব্দুল আলিম আরিফ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা। এজিএস পদে এগিয়ে শিবিরের মাসুদ রানা। নিকটতম ছাত্রদলের আতিকুল ইসলাম। গণনার শুরুতেই ওএমআর মেশিনের ত্রুটিতে আটকে যায় ভোট গণনা। এরপর মধ্যরাতে আবার গণনা শুরু হলেও ছিল ধীরগতি। জোকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ আপডেট জানার চেষ্টা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়। জানাবেন চূড়ান্ত ফল ঘোষণায় এত দেরি কেন হচ্ছে, কোনো কারণ কি জানা গেল কিনা? ইসরাত, যেহেতু ভোট গণনা ম্যানুয়ালি করা হচ্ছে, অর্থাৎ হাতে গণনা করা হচ্ছে, যেহেতু ওএমআরের মাধ্যমে আসলে ভোট গ্রহণ হয়েছে এবং এরপরে কিন্তু আসলে ওএমআর মেশিনে একটি ত্রুটি দেখা যায়, এমনই গতকালকে আমরা জানতে পারি। এরপর একটি সভা হয়, মিটিং হয়, যারা ভিপি এবং জিএস পদপ্রার্থী রয়েছে তাদের সাথে কেন্দ্রীয় কমিটি এবং নির্বাচন কমিশন এবং ভিসির সাথে একটি মিটিং হয়। সেই মিটিংয়ের পর সিদ্ধান্ত হয় যে হাতে গণনা করা হবে ভোট, এবং এর ফলাফল স্বরূপ আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটি দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে।
যাচ্ছে আসলে ফলাফল দিতে। প্রায় 27 থেকে 28 ঘন্টা হয়ে গেল ভোট গ্রহণের পর, এখন পর্যন্ত গণনার কাজ শেষ হয়নি। তবে 33টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত দেয়া হয়ে গিয়েছে। আমরা যেমনটি ধারণা করছি যে 12টা বা 1টার মধ্যেই হয়তো সম্পূর্ণ গণনা শেষ হয়ে যাবে। এরপরে আসলে মোট যে ফলাফল সেই ফলাফল দিবে। এবং এছাড়াও যদি বলি যে এখন পর্যন্ত শিবির সমর্থিত প্যানেলের যে প্রার্থী আছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি কিন্তু আগিয়ে আছেন এবং কয়েকশো ভোটে আগিয়ে আছে ছাত্র দলের থেকে। তো সবকিছু মিলে যদি বলতে চাই যে সবার মধ্যে একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং কিছুটা ক্লান্তিও দেখা যাচ্ছে যারা আসলে ভোট গণনা করছে এবং যারা আসলে রেজাল্টের জন্য অপেক্ষা করছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে বিজয়। জুলাই অভ্যুত্থানে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ ডিএনএ নমুনা সংগ্রহের প্রতিবেদন হস্তান্তর করতে গেলে কথা বলেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা 114 জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। গত 7 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত এই ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম চলে। এরই মধ্যে পরীক্ষার মাধ্যমে 8 জন শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্ত হওয়া প্রত্যেকেই বুলেট বিদ্ধ অবস্থায় নিহত হন বলে নিশ্চিত করেছে সিআইডি। প্রধান উপদেষ্টা আরও বলেন, নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। ঋণ খেলাপিদের নমিনেশন বাতিল না করে তাদের সংসদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন কুমিল্লা 4 আসনের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে দেবিদারের ফতেহাবাদে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন তিনি। হাসনাত আরও বলেন, যারা ঋণ খেলাপি তারা সংসদে গিয়ে নিজেদের ঋণ মওকুফের চেষ্টা করবে। ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি। হাদির হত্যার বিচারের ক্ষেত্রে সরকারের উদাসীনতার অভিযোগ করেন হাসনাত। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে দেবিদারের বিভিন্ন এলাকায় যান তিনি। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখলাম ঋণ খেলাপিদের নমিনেশন দিতে 1700 কোটি টাকা, 600 কোটি টাকা, 40 কোটি টাকা ঋণ খেলাপি। এই ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয়। রাজধানীর পান্থপথে দুর্বৃত্তের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত 8:30টায় গ্রিন রোড এলাকায় তাকে কাছ থেকে গুলি করে অস্ত্রধারীরা। সেখান থেকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আরেকজন ভর্তি আছেন ঢাকা মেডিকেলে, জানিয়েছেন তেজগাঁও জোনের এডিসি ফজলুল করিম। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ এগ্রিমেন্টের আলোচনা শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে। ঢাকায় সফররত ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি একথা জানিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, প্রায় 20 বছর পর নতুন এই অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশ ইইউ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বৈঠকে দুই পক্ষ নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করে। প্রধান উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইউরোপীয় ইউনিয়ন এই প্রক্রিয়া পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। ইইউ জানায়, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। রাজধানীর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। পান্থপথে যেতে চাই সহকর্মী রিয়াজ রায়হান, সেখানকার খবর রাখছেন। রিয়াজ, জানাবেন ঘটনার পর এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং এই ঘটনার, এই হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে? স্বজন বা পুলিশ সদস্য কি বললেন? এখন পর্যন্ত
আসলে মোটিভ যারা চেষ্টা করছে পুলিশের সাথে কথা বলে সজল এবং সহকর্মীরা যদি সহকর্মী যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে একটি গোষ্ঠী যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে বানচাল করতে চায় এবং নির্বাচন হতে দিতে চায় না, তাদেরকেই তারা দায়ী করছেন এবং তারা বলছেন যে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখানে বিগত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ রয়েছে বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন এটি বিগত সরকার যারা এখানে সন্ত্রাস মূলত ছিল এই তেজগাঁও এলাকায় তাদেরকে তারা অভিযুক্ত করছেন এবং তারা বলছেন যে তাদের কোনো এই গোষ্ঠীটির কাজ হতে পারে এবং বলছেন যে এই মোসাফির তিনি মূলত রাজনীতি করতেন এবং কোনো ধরনের তার জানা মতে এবং স্বজনরা বলছে তাদের জানা মতে তাদের কোনো হুমকি ছিল না বা পূর্ব থেকে কোনো ধরনের শঙ্কা ছিল না এবং কোনো ধরনের আশঙ্কাও তার ছিল না। তিনি আজকে একটি শরীয়তপুরের একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান শেষে তিনি একবারেই কারণ মধ্যে ঠিক উল্টো পাশে যে হোটেল সুপারস্টার রয়েছে সেই সুপারস্টার গুলি করে পালিয়েছে এবং তার যিনি ছিলেন তিনি গুলিবিদ্ধ হন। কিছুক্ষণ আগে মুসাফিরকে যে পান্থপথের হাসপাতালে রাখা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা হয়তো এর বিস্তারিত করবো এবং হাসপাতালে ঢাকা মেডিকেলে যাওয়ার পরে যদি কোনো স্বজন বা পুলিশ কাউকে পাওয়া যায় তাকে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। ভারতের দিল্লির তুর্কমান গেট এলাকায় মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা ভাঙাকে কেন্দ্র করে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। স্থানীয় সময় বুধবার ভোররাতে স্থানটিতে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। মসজিদ কমিটির প্রতিবাদ জানালে তৈরি হয় উত্তেজনা। স্থানীয়রা পাথর ছুড়লে আহত হয় নিরাপত্তা বাহিনীর অন্তত 5 সদস্য। এ সময় টিয়ার গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় 5 জনকে। স্থানীয় সময় বুধবার ভোর দিল্লির তুর্কমান গেটের কাছে রামলীলা ময়দানে অবস্থিত ফাইজি ইলাহি মসজিদের আশপাশে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন স্থাপনা। স্থানীয় পৌর কর্তৃপক্ষের দাবি, অবৈধ অবকাঠামো উচ্ছেদে চালানো হয়েছে অভিযান। দখলকৃত জমি সরকারি দাবি করা হলেও মসজিদ কমিটি বলছে এই জমি ওয়াকফ বোর্ডের, 1940 সাল থেকে যা ইজারা নেওয়া হয়েছে, আর তাই উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানায় তারা। ঘটনা এক পর্যায়ে রূপ নেয় উত্তেজনায়। উত্তেজিত জনতা পাথর ছোড়া শুরু করলে হয় সংঘর্ষ। এতে অন্তত 5 পুলিশ আহত হয়। টিয়ার গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। लोगों के कन्वीनियंस के लिए हमने यूज किया है। প্রায় 25 থেকে 30 জন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। লোকজন যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন সেদিকে লক্ষ্য রেখে রাতে অভিযান চালানো হয়েছিল। যারা পাথর ছুঁড়ে মারার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। I think everything will be smooth. এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। পৌর কর্তৃপক্ষের দাবি, উচ্ছেদ অভিযান সফল হয়েছে। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। গত নভেম্বরে মসজিদ সংলগ্ন 39,000 বর্গফুট জায়গা খালি করার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। পরে মসজিদ কমিটি পিটিশন দায়ের করে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, পিটিশনের শুনানিতে মঙ্গলবার দিল্লি হাইকোর্ট পৌর কর্তৃপক্ষ, নগর উন্নয়ন মন্ত্রণালয় ও ওয়াকফ বোর্ডকে 4 সপ্তাহ সময় বেঁধে দেন আর শুনানির জন্য আগামী 22 এপ্রিল নতুন তারিখ ধার্য করেন। এর মধ্যেই বুধবার চালানো হয় উচ্ছেদ অভিযান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তার সাথে দেখা করার জন্য রীতিমতো কাকুতি মিনতি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে দেয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। অনুরোধ জানানোর সময় ভারতের প্রধানমন্ত্রী তাকে স্যার সম্বোধন করেছেন বলেও দাবি করেছেন তিনি। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে শুল্ক আরোপ করায় মোদি তার উপর খুশি নন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, মস্কোর কাছ থেকে তেল কেনা কমালেও পুরোপুরি বন্ধ করেনি দিল্লি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারত যুক্তরাষ্ট্রের কাছে 68টি অ্যাপাচি হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।